অঞ্জলি তার শাশুড়ি মা প্রিয়াঙ্কা দেবী এবং ছোট্ট বাচ্চা মেয়ে পিউ ও তার শ্বশুর মশাই বিপ্লব বাবু আর স্বামী পলাশকে নিয়ে গ্রামে বসবাস করে। বিপ্লব বাবু এবং প্রিয়াঙ্কা দেবীর বয়স বাড়ার সাথে সাথে তারা বাড়িতেই থাকে। শীতকালে তো তারা যেমন করে নিজেদেরকে ম্যানেজ করে নিত, কখনো বাইরে, কখনো উঠানে, আবার কখনো বাড়ির ভিতরে। কিন্তু গরমকালে তারা বাইরে আর কোথায় বেরোবে? চারিদিকে তো রোদ্দুর খাঁকা করছে, আর এই রোদ্দুরে তো কেউই বাড়ি থেকে বার হতে চায় না। আর এই কারণে প্রিয়াঙ্কা দেবী আর বিপ্লব বাবু তারাও সবসময় বাড়ির ভিতরে বসে থাকে। একদিন, ও এই এত জামা কাপড় এবার আমাকে পুকুরের জল থেকে ধুয়ে আনতে হবে। পুকুরের জলটাও জানি না কত গরম হয়ে রয়েছে। যা গরম পড়েছে, আমার তো মনে হচ্ছে পুকুরের জল অনেক গরম হবে। অত দূরে যেতে যেতে তো আমি পুরো গরমে জ্বলে যাব। এই বলে অঞ্জলি পুকুরে জামা কাপড়গুলো নিয়ে চলে যায়। পুকুরের জলও অত গরমে গরম হয়ে উঠেছিল, তাই সেই গরম জলেতে অঞ্জলি জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে আসে আর বাড়ির সামনে মেলে দেয়। তারপর অঞ্জলি বলে, একটু যে আরাম করে বিছানাতে গায়েলে রেস্ট নেব, সেটারও আর উপায় নেই। বাড়ির ভিতরে তো বাবা মা বসে রয়েছে, আর বাবা থাকলে কি এরকম ভাবে আর রেস্ট নেওয়া যায়? আর যা পাখা, পাখা তো গায়েই লাগে না। এই পাখার হাওয়াতে রেস্ট নেওয়া আর না নেওয়া দুটোই এক ব্যাপার। এইসব ভাবনা চিন্তা করে অঞ্জলি বাড়ির ভিতরে ঢুকে আসে। আসলে অঞ্জলি তার শ্বশুর শাশুড়ি মায়ের সঙ্গে একই রুমে বসবাস করে। তাদের বাড়িতে একটাই রুম ছিল, আর সেই একটা রুমেতে শাশুড়ি বৌমাকে একসঙ্গে দিন কাটাতে হতো। শ্বশুর মশাই থাকার কারণে অঞ্জলি একটু শান্তিভাবে নিজের মন মতো আরাম করতেও পারত না। আর এই কারণে অঞ্জলি প্রচন্ড বিরক্ত বোধ করত। গরমের কারণে বাড়ি থেকে কেউই বাইরে বের হতো না। এমনই একদিন, কিরে মা পিউ, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? আর তোর হাতে এরকম চোট কিভাবে হলো? ঠাম্মি, আমি তো পূজাদের বাড়িতে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে গিয়েছিলাম, আর ওদের কুলারের সামনে বসে টিভি দেখছিলাম। কিন্তু তখনই পূজা আমাকে গরিব ভিখারি বলে অনেক অপমান করতে লাগলো, আর আমার তখন খুব রাগ ধরে গিয়েছিল। এই কারণে আমি ওকে শুধুমাত্র একটুখানি মেরেছি, আর তখন পূজা আমাকে অনেক জোরে ঠেলা মেরে ফেলে দিয়েছে, আর সাথে সাথে আমার হাতে চোটও লেগে গিয়েছে। হ্যাঁ, আমি তো বুঝতেই পেরেছিলাম তুই ওদের বাড়িতে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে গিয়েছিলিস। এই জন্যই তো তুই ওদের বাড়িতে যাস। দেখ, আজ থেকে ওদের বাড়িতে যাওয়ার আর কোনো দরকার নেই। যেখানে তোর এত অপমান করা হয়, তুই সেখানে যাস কেন? ঠাম্মি, আমি তো শুধুমাত্র ওদের বাড়িতে একটু কুলারের হাওয়া খেতে গিয়েছিলাম আর টিভি দেখতে গিয়েছিলাম। আমাদের বাড়িতে তো কুলার নেই, আর যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ওদের বাড়িতে রয়েছে, ওই হাওয়াটাও তো আমাদের বাড়িতে নেই। আমাদের এই পাকার হাওয়া তো গায়ে লাগে না, তাই আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। ঠিক আছে, আজ থেকে আর ওদের বাড়িতে যেতে হবে না। এখন থেকে তুই তো ঠাম্মির কাছেই থাকবি, আর বাড়ির ভিতরেই থাকবি। বাড়ির বাইরে বার হতে হবে না, বাড়ির বাইরে বার হতে হবে না। খুব চড়া রোদ্দুর, দেখতেই তো পাচ্ছিস কত গরম পড়েছে। তাহলে ওদের বাড়িতে যাবার কি দরকার? এইভাবেই অঞ্জলি তার ছোট্ট বাচ্চা পিউকে বোঝাতে থাকে। তখন পিউ চুপচাপ তার ঠাম্মির কাছে বসে পড়ে। এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। এদিকে পলাশ এত চড়া রোদ্দুরে দিনমজুরের কাজ করে করে সে তো পুরো হাঁপিয়ে উঠেছিল, আর এই কারণে বাড়িতে এসে পুরোপুরি ভাবে সে ক্লান্ত হয়ে পড়তো। একদিন বাড়িতে আসতে তার মেয়ে পিউ তাকে ছুটে গিয়ে বলে, বাবা, তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। আরে, আমাকে জড়িয়ে ধরিস না, আমার থেকে একটু দূরে সরে থাক। আমার শরীরে প্রচন্ড ঘাম আর দুর্গন্ধ বার হচ্ছে, দেখতেই তো পারছিস কিরকম চড়া রোদ্দুর। খুব গরম হচ্ছে রে। আচ্ছা, তুমি আগে বরং হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, তারপর একটু রেস্ট নিয়ে নেবে। পলাশ অঞ্জলির কথা মতো ফ্রেশ হতে চলে যায়, আর তারপরে সে পাখার নিচে বসে রেস্ট নিতে থাকে। কিন্তু পাখার যা হাওয়া চলছিল তাতে পলাশের গায়ে এক ফোঁটাও হাওয়া লাগছিল না। এই কারণে পলাশ আরো বিরক্ত হয়ে যাচ্ছিল। এইভাবে আরো কিছুদিন কেটে যায়। রাত্রেবেলা তাদের ঘুমাতে খুবই অসুবিধা হতো, কারণ একটা রুমে তারা 5 জনে মিলে ঘুমাতো, আর 5 জনে মিলে ঘুমাবার কারণে ওই এক জায়গাতে প্রচন্ড পরিমাণে গরম আরো বেড়ে যেত। দেখতে দেখতে কিছু মাস কেটে যাবার পর
এদিকে প্রচন্ড গরম পড়ার কারণে ছোট্ট বাচ্চা পিউ গরমের কারণে অজ্ঞান হয়ে যায়। তখন শাশুড়ি বৌমা মিলে তাকে সরকারি এক হসপিটালে নিয়ে যায়। কি আপনারা কি মেয়েটাকে মারবার প্ল্যান করেছেন নাকি? দেখতে পাচ্ছেন না আপনাদের মেয়েটা গরমের কারণে গা ভর্তি লাল লাল দানা দানা বেরিয়ে পড়েছে। এটা থেকে তো চুলকানি আর অনেক জীবাণু ছড়াচ্ছে। এটা আপনাদেরও হতে পারে, তাই আগে থেকে সাবধান হয়ে যান। বাচ্চাটাকে একটু ঠান্ডা জায়গায় রাখবেন। এইভাবেই ডাক্তার দেখিয়ে তারা সেখান থেকে চলে আসে। সেদিনের পর অঞ্জলি ঠিক করে নেয় যে এবার তার মেয়েকে সে খুবই ভালোভাবে যত্ন সহকারে রাখবে, তার আর কোনো কিছু অসুবিধা হতে দেবে না। তাই অঞ্জলি তার শাশুড়ি মাকে বলে, মা আমি আজকে একটা কাজের সন্ধানে যাচ্ছি, এবার আমাকে একটা কাজ করতেই হবে, না হলেই আমাদের বাড়িতে আর কোনো কিছুই কেনা হবে না। আর আমার মেয়েটাকে সুস্থ করবার জন্য আমাকে একটা কুলারের ব্যবস্থা করতে হবে। আচ্ছা ঠিক আছে বৌমা, কিন্তু বাইরে যা চড়া রোদ্দুর, তুমি সাবধানে যেও। এইভাবে অঞ্জলি তার শাশুড়ি মায়ের সঙ্গে কথাবার্তা বলে কাজের সন্ধান করতে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। অঞ্জলি রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে তবুও সে কোনো কাজের সন্ধান পায় না। তারপর আরো কিছুটা রাস্তা হেঁটে যাবার পর অঞ্জলি দেখে যে সামনে একটা বাচ্চাদের স্কুল রয়েছে। সেখানে গিয়ে অঞ্জলি কাজ চাইতে থাকে। ম্যাডাম দয়া করে আমাকে একটা কাজ দিয়ে দিন না, আপনারা যা কাজ করতে বলবেন আমি তাই করে দেব, এখন আমার কাজে খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাদের এখানে মিড ডে মিল বানানোর কাজে লেগে যান, আর স্কুলটাকে সব সময় পরিষ্কার করে রাখবেন, কারণ এখানে তো বাচ্চারা অনেক নোংরা আবর্জনা করে, তাই তোমাকে সব সময় পরিষ্কার রাখতে হবে। এইভাবে অঞ্জলি একটা বাচ্চাদের স্কুলের কাজ পেয়ে যায়, আর সেই কাজ পেয়ে অঞ্জলি খুবই খুশি হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আজ আপনি যদি না থাকতেন তাহলে আমি হয়তো এই কাজটাও পেতাম না। আপনি এই কাজটা দিলেন বলে আজ হয়তো আমি আমার মেয়েকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবো, আর ওর জন্য একটা কুলারও কিনতে পারবো। এইভাবেই অঞ্জলি স্কুল ম্যাডামের সঙ্গে কথাবার্তা বলে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে অঞ্জলি তার শাশুড়ি মাকে এই খুশির খবরটা শোনায়। তখন অঞ্জলির শাশুড়ি মা প্রিয়াঙ্কা দেবী অঞ্জলিকে বলে, বৌমা জানো তো আমি খুবই খুশি হয়েছি। আমি জানতাম তুমি আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবে, কিন্তু তোমার এই একটা রুমেতে থাকা তো খুবই অসম্ভব। তোমার খুবই অসুবিধা হয় বলো? না না মা, আপনাকে অনেক কোনো চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। আর তাছাড়া আমি তো সবসময় এটাই চাইতাম, আমরা সবসময় যাতে একসঙ্গে থাকি। বৌমা আমি তোমার সব কথাই বুঝতে পারছি। আমিও যখন তোমার মতো ছিলাম তখন আমিও আমার স্বামীর সঙ্গে সময় কাটাবার জন্য ভাবতাম, কিন্তু আজ এই একটা রুমের কারণে তোমরা ঠিকভাবে সময়ও কাটাতে পারছো না। মা আপনি কেন এসব কথা বলছেন বলুন তো, আমরা একদম ঠিক আছি। আর তাছাড়া আপনাদের সঙ্গে সময় কাটাচ্ছি এটাতেই তো আমরা অনেক খুশি। আমরা একানো সময় কাটালে হয়তো এতটাও খুশি হতাম না। এইভাবেই অঞ্জলি আর তার শাশুড়ি মা কথাবার্তা বলতে থাকে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। 1 মাস পরে অঞ্জলি মাইনে পায়, আর সেই মাইনের টাকা পেয়ে অঞ্জলি একটা কুলার কিনে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে কুলার দেখে পিউ অনেক খুশি হয়। কি মজা কি মজা, এবার আমাদের বাড়িতেও কুলার এসেছে। এবার আমি বাড়িতে বসে বসে ঠান্ডা হাওয়া খেতে পারবো, আমি আর কাউদের বাড়িতে যাব না। কি মজা, আমার মা আমার জন্য কুলার কিনে নিয়ে এসেছে। এইভাবে পিউ আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল এবং খুশিতে লাফালাফি করছিল, আর পিউকে দেখে সকলেই অনেক খুশি হয়েছিল। সেদিনের পর থেকে একটা রুমে থাকলেও তাদের কোনো অসুবিধা হতো না। তারা 5 জনে মিলে কুলারের হাওয়াতে আরাম করে ঘুমাতে পারত, আর কাউকে অতটা গরম হতো না। বাড়ি থেকে আসা মাত্রই সকলেই কুলারের সামনে এসে ঠান্ডা হাওয়া খেতে পারত, আর এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। সোহম তার মা কমলা দেবী এবং বাবা রামপ্রসাদ বাবুর সঙ্গে শহরে বসবাস করে। সোহম খুবই শিক্ষিত, বাড়িতে তারা খুবই শান্তিপূর্ণভাবে বসবাস করে। সোহমের মা বাবা তারা খুব ভালো করে সোহমকে বোঝে এবং সোহমের কথায় তারা সব সময় সোহমের খুশির জন্য তারা সবকিছু করতে পারে।
এইভাবেই তাদের দিন কাটছিল। সোহমের এক পিসি ছিল যে বারবার এবং সপ্তাহ গেলে সোহমের বাড়িতে চলে আসতো। সোহমের পিসির এক ছেলে ছিল যে ছিল খুবই দুষ্টু। তার বয়স মাত্র 6 বছর। সব সময় সোহমের বাড়িতে আসলে পিসির দুষ্টু ছোট্ট ছেলেটা বারবার সোহমের রুমে এসে জুতো পরে সোহমের খাটের উপর উঠে লাফালাফি করত। সোহম তাকে কোনো কিছুই বলতে পারতো না, কারণ বিট্টুকে যদি কিছু বলা হতো তাহলে বিট্টু এমন জোরে জোরে চিৎকার করত যেন মনে হতো তার কি না কি হয়েছে। একদিন, রিতিকা, তুমি তাহলে তোমার বাড়ির লোকেদের কবে জানাচ্ছ আমাদের ব্যাপারে? দেখো, আমি আর কিন্তু দেরি করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো সোহম, আমিও তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নিতে চাই, আমিও তোমার থেকে দূরে থাকতে চাই না। ওরে বাবা, আমি যে দেখছি তুমি ঠিক আমার মতোই হয়ে গেছো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সোহম, আমি তো সারাদিন রাত তোমার সঙ্গে ওঠা বসা করি, ঘোরাফেরা করি, তাহলে তোমার মতো হয়ে যাব না? বলো সোহম, আজকে আমি বাড়িতে গিয়ে বাড়ির লোককে তোমার কথা জানিয়ে দেব। তাহলে আজকে আমি আমার মা বাবাকে তোমার কথা জানিয়ে দেবো, আর খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে নেব। এইভাবেই তারা কথাবার্তা বলে নিজেদের বাড়ির দিকে চলে যায়। রিতিকা বাড়িতে গিয়ে তার মা বাবাকে সোহমের কথা জানায়। তখন তার বাবা বলে, দেখ মা, আমি তোর বিয়ের জন্য অনেক যৌতুক টাকা পয়সা জোগাড় করে রেখেছি, কারণ আমি জানি এখন এই যুগে কোনো ছেলে যৌতুক ছাড়া বিয়েই করবে না। তাই আমি আগে থেকে তোর জন্য সব পয়সা জোগাড় করে রেখেছি, বুঝেছিস? হ্যাঁ রে মা, তোর বাবা একদম ঠিক কথা বলেছে। দেখ মা রিতিকা, তুই সোহমকে পছন্দ করিস আর সোহম তোকে পছন্দ করে। আমার মনে হয় না সোহম খারাপ ছেলে, আমি জানি। আর তাছাড়া তুই তো আমাকে অনেকবার ওর কথা বলেছিস, সোহম তোকে কত সাহায্য করেছে। আর আমার পুরো বিশ্বাস ভবিষ্যতেও তোকে সোহম এইভাবেই ভালোবাসবে আর সব সময় সাহায্য করবে। তুই খুব ভালো পাত্রকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিস। মা বাবার মুখে এই কথা শুনে রিতিকা খুবই খুশি হয়। তখন রিতিকা ফোন করে এই খুশির খবরটা সোহমকে জানায়। তখন সোহম ওদিকে তার মা বাবাকে রিতিকার কথা বলে, আর তারাও যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি হয়। সোহম তার মা বাবাকে যৌতুক নেবার জন্য বারণ করে দিয়েছিল। দেখো বাবা মা, তোমরা কিন্তু কেউ যৌতুকের কথা মুখেও আনবে না। আমি চাই না যৌতুক নিয়ে বিয়ে করতে, কারণ আমার বাড়িতে তো সবই কিছু রয়েছে। আর আমি যদি যৌতুক নিয়ে বিয়ে করি তাহলে আমি একজন অপরাধী। খোকা, তুই ঠিকই বলেছিস, যৌতুক নিয়ে অপরাধ। আর তাছাড়া গরিব মানুষদের থেকে আমরা কিভাবে যৌতুক নেব বল? আমি জানি ওর বাবা হয়তো ওর জন্য টাকা রেখে দিয়েছে, কিন্তু তবুও আমরা ওদের থেকে কোনোভাবেই যৌতুক নেব না। সোহম নিজের মায়ের মুখে এই কথা শুনে সে অনেক খুশি হয়। তারপর সে বুঝতে পারে যে তার মা বাবা তাকে কতটা পরিমাণ বোঝে। সোহমের কথা বলা শেষ হতে সোহমের ফোনটা বেজে ওঠে। তখন দেখে যে রিতিকা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ রিতিকা বলো। এইদিকে খবর তো একদমই ঠিক আছে। আমার মা বাবা তোমাকে বৌমা করতে রাজি হয়ে গেছে, তাও আবার যৌতুক ছাড়া। আমি জানি আমার মা বাবা তোমার থেকে কোনোভাবে যৌতুক নেবে না, আর আমিও তোমাদের কাছ থেকে কোনো যৌতুক নিতে চাই না। আমার মা বাবাও তো রাজি হয়ে গেছে, কিন্তু সোহম তুমি কি ঠিক বলছো? তুমি যৌতুক নেবে না? দেখো সোহম, আমার মা বাবা যৌতুকে আমাকে অনেক কিছু দেবার জন্য টাকা রেডি করেছে। আর বাবা তো কিছু টাকা জমানোও আছে, কারণ বাবা জানি এখন এই যুগে সব ছেলেরাই যৌতুক নেয়। তাই বাবা আমার জন্য যৌতুকে টাকা জোগাড় করে রেখেছে। রিতিকার এই কথা শুনে সোহম তাকে পুরোপুরি ভাবে যৌতুক দেবার কথা বারণ করে দেয়। আর এই শুনে রিতিকা অনেকই খুশি হয়। এখন এই সময় তো সব ছেলেরাই যৌতুক নেয়, আর তুমি যৌতুক ছাড়া বিয়ে করবে? যাক, আমি খুব ভালো একটা জীবন সঙ্গী পেয়েছি জানো তো। আচ্ছা সোহম, তাহলে কি তোমার কিছুই দরকার নেই? তোমার বাড়িতে সবকিছু আছে? রিতিকা, আমার বাড়িতে সবকিছুই আছে, কিন্তু আমার বাড়িতে শুধু একটা খাটের প্রয়োজন। আমার রুমে যে খাটটা আছে ওটা একটু পুরনো মতন হয়ে গেছে, জানি না কোন দিন কি হবে। এইভাবেই সোহম আর রিতিকা কথাবার্তা বলে ফোন রেখে দেয়। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। কিছুদিন পর সোহম আর রিতিকার বিয়ের দিন ঠিক হয়ে যায়। আর তার কিছুদিন পরে সোহমের পিছে বিয়ের খবর শুনে সোহমের বাড়িতে তার ছোট্ট ছেলে বিট্টুকে নিয়ে আসে। বিট্টু আসার সাথে সাথে সোহমের রুমে চলে যায় এবং সোহমের খাটের উপরে উঠে লাফালাফি করতে থাকে। সোহম তার পিসির ছেলেকে কিছুই বলতে পারছিল না। সোহমের পিসি যখনই শুনেছে যে সোহম যৌতুকে কিছুই নিচ্ছে না, তখন সোহমের পিসি তাকে বলে, একে সোহম, শুনলাম যে তুই যৌতুকে কিছুই নিস না। এ বাবা, এটা কি চলে? দেখো দাদা বৌদি, তুমি তো অন্তত এসব কিছু বোঝো, তুমি অন্তত কিছু বলতে পারতে যৌতুকের জিনিসপত্র আবার ছাড়ে নাকি? না পিসি, যৌতুক নেওয়া অপরাধ, আর ওই অপরাধী আমি হতে চাই না। তুই কি বলছিস? তা কি অপরাধ আবার কোথায়? এটা তো যুগ যুগান্তর ধরে চলে আসছে, আর তুই এটাই নিবি না বলছিস? তোর কি মাথা খারাপ
খারাপ হয়ে গেছে? সোহমের পিসির এই কথা শুনে তখন কেউ আর কিছু বলে না। সোহমের পিসি নিজের মতে বকে যাচ্ছিল আর বাড়িতে এসে সে যা ইচ্ছা তাই করছিল। সোহম এবং সোহমের মা বাবাও তাকে কোনো কিছু বলতে পারছিল না। একদিন, পিট্টু, তুই খাট থেকে নেমে পড়। দেখ আমার খাটটা কত জোরে জোরে আওয়াজ করছে। এ কি, তোমার খাট এখন থাকতে এত জোরে জোরে আওয়াজ করছে? আমার তো মনে হয় বিয়ের আগেই খাটটা ভেঙে যাবে। তুমি তো এখন নতুন খাট কিনতে পারো দাদা। বিট্টুর কথা শেষ হতে না হতে বিট্টুর এই কথা শুনতে পেয়ে তার মা বলে, সোহম, আজ যদি তুই একটা যৌতুকে খাট নিতিস তাহলে তোকে আর টাকা খরচ করে খাট কিনতে হতো না, তুই তো ফ্রিতে খাট পেয়ে যেতিস। দিদি, ওইসব আর সোহমকে বলো না, কারণ সোহম যৌতুক নেবে না। একবার যখন বলেছে তখন ও নেবেই না, আর তাছাড়া আমরাও চাই না ও যৌতুক নিক। সোহমের মায়ের কথা শুনে সোহমের পিসি তার বৌদিকে বেশ কিছু কথা শুনিয়ে দেয়। এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। প্রায় এক সপ্তাহ কেটে যাবার পর সোহমের বিয়ে ঋতিকার সঙ্গে হয়ে যায়। ঋতিকা বাড়িতে আসে এবং তার শাশুড়ি মা কমলা দেবী তাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। তখন ঋতিকাকে দেখে সোহমের পিসি বলে, বৌমা, তুমি কিন্তু এটা একদমই ঠিক কাজ করলে না। দেখো, পাত্র যতই বারণ করুক না কেন, যৌতুকে তুমি কিছু একটা আনতে পারলে না। এরকম খালি হাতে আসার তোমার কিন্তু একদমই ঠিক হয়নি। সোহমের পিসির মুখে এই কথা শুনে ঋতিকার মন খারাপ হয়ে যায়। তখন ঋতিকা তাকে আর কিছুই বলতে পারে না, আর সোহম মনে মনে অনেকে তার পিসির উপর রেগে যাচ্ছিল। কিছুক্ষণ পর কথাবার্তা মিটিয়ে সোহম নিজের রুমে যায়। তখন নিজের রুমে গিয়ে দেখে যে সেদিনও বিট্টু তার খাটের উপরে উঠে লাফালাফি করছে। পিসি, আজ তো অন্তত বিট্টুকে বারণ করো। সোহমের এই কথাতেই তার পিসি কোনো কানই দেয় না। তারপরেও বিট্টু তার খাটের উপরে লাফালাফি করতে থাকে। কিছুক্ষণ পর বিট্টু সেখান থেকে চলে যায়। তখন সাথে সাথে সোহম রুমের দরজা বন্ধ করে দেয়, যাতে বিট্টু দুবারা রুমে না ঢুকতে পারে। সোহম, জানো তো, আজ আমার খুব খুশির দিন। তোমাকে পেয়ে আমি অনেক খুশি, কিন্তু তোমার পিসির কথাতে আমার একটু খারাপ লেগেছে। আসলে ওইরকম ভাবে আমাকে কেন বললো? পিসির কথায় তুমি কোনো চিন্তা করো না, আসলে পিসি এরকমই। এই বলে ঋতিকা যখনই সোহমের খাটের উপরে বসে তখনই সোহমের খাটটা ক্যাচ ক্যাচ করে আওয়াজ করতে থাকে, আর সেটা শুনে ঋতিকা অনেকে হাসতে থাকে। ঋতিকাকে হাসতে দেখে সোহমও তার কাছে গিয়ে হাত ধরে হাসতে শুরু করে এবং দুইজন মিলে খাটের উপরে বসতেই তখন খাটটা ভেঙে যায় আর তারা দুইজনই পড়ে যায়। এ বাবা, এটা কি হলো? আজ আমাদের প্রথম বাসর রাতের দিনে খাটটা ভেঙে গেল। হে ঈশ্বর, এই কারণেই তোমাকে বলেছিলাম আমি একটা খাট নিয়ে আসি, কিন্তু তুমি তো যৌতুকে কোনো কিছুই দিলে না। এবার আমরা কি করব? এইভাবে ঋতিকার বাসর রাতের দিনে তার খাটটা ভেঙে যায়। তারা দুইজন মিলে ছাদে চলে যায়। ছাদে গিয়ে তারা বাসর রাত পালন করে। পরের দিন সোহম একটা নতুন খাট নিয়ে চলে আসে, আর এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।